পূর্ণিমা অমাবস্যা ধরে 3টে বারে মৃত্যুবরণ করলে মৃত্যুদোষ প্রাপ্ত হয়। কখনো কখনো এমন অশুভ প্রভাব পড়ে, পরিবার নির্বংশ হয়ে যায়। যে ভিটেতে অর্থাৎ যে গৃহে যে ব্যক্তির মৃত্যু ঘটেছে সেখানে একটা গাছও বাঁচে না, সব গাছ শুকিয়ে যায়, পশু পাখি সেই বাড়িতে এসে বসে না, আর পালিত পশুরও মৃত্যু হয়। মৃত্যুদোষ কিভাবে আসে, সেই দোষ কোথায় কতটা ক্ষতিকর হয় এবং কিভাবে তার প্রতিকার সম্ভব। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার আপনারা শুনবেন বিশেষ রোমহর্ষক ভৌতিক আলোচনা। আলোচক দেবাশিস পাল। আজকের বিষয় মৃত্যুদোষ। নমস্কার, আজ আবার আপনাদের কাছে এসেছি ভূত চতুর্দশীর পর ভৌতিক বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে যে বিষয়টা মেলে ধরবো আপনাদের সামনে, তার সঙ্গে সকলেরই সম্যক পরিচয় আছে। মৃত্যুদোষ। আমাদের কোনো আত্মীয় পরিজন যখন মৃত্যুবরণ করেন, তারপরই অসহজ পালনের পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমাদের চিন্তিত হতে হয় যে মৃত তার মৃত্যু লগ্ন অনুসারে কোনো দোষ পেয়েছেন কিনা। দোষ পাওয়া অশুভ বিষয়, তার একটা এফেক্ট, তার একটা অকল্যাণকর প্রভাব পড়তে পারে তার জীবিত পরিজনদের ওপর। সেই অনুযায়ী সেই দোষ কাটানোর শাস্ত্রীয় বিধি ব্যবস্থা আমরা করে থাকি পুরোহিতের পরামর্শে এবং পুরোহিতের দ্বারা। কিন্তু কেন দোষ পায়, কোন লগ্নে কিভাবে মৃত্যুদোষ প্রাপ্ত হয় মৃত, এবং সেই দোষের কি কি প্রকার ভেদ আছে, সেগুলো সম্বন্ধে আমাদের অনেকেরই কোনো সুস্পষ্ট বা সম্যক ধারণা থাকে না। এবং তার সঙ্গে আরও একটা কথা আমি বলবো যে পঞ্জিকা কিছু বাড়িতে এখনো থাকে, আমরা রাখি, সেখানেও কিন্তু কোনো পঞ্জিকাতেই এ বিষয়ে এমন কোনো বিস্তারিত তথ্য প্রদান করা নেই যা পড়ে আমাদের এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা হতে পারে। সেখানে শুধু দেয়া থাকে মৃত্যুলগ্নের দোষ 1 পাদ, 2 পাদ, ত্রিপাদ এবং চতুষ্পাদ বা ত্রিপুষ্কর, যেটা চলতি কথায় 1 প্রদোষ 2 প্রদোষ আমরা বলে থাকি। এখন এই দোষ পাওয়ার যে বিষয়টা, সেটা কিভাবে নির্ধারিত হয়। প্রথমেই বলবো দোষ 3 প্রকারের: বার দোষ, তিথি দোষ এবং নক্ষত্র দোষ। 3টে বারে মৃত্যুবরণ করলে মৃত্যুদোষ প্রাপ্ত হয়। সেই বার 3টি হলো শনিবার, রবিবার এবং মঙ্গলবার। এবং এই বার দোষ 7 দিনের মধ্যে এই যে 3টি বারের কথা বললাম, শনিবার, রবিবার, মঙ্গলবার, এই 3 দিনে মৃত্যুবরণ করলে বার দোষ প্রাপ্ত হয়। এবং সেই দোষের মাত্রা বা পরিমাপ হচ্ছে 1 পাদ। বার দোষ এর থেকে অতিরিক্ত হয় না। দ্বিতীয় দোষ হচ্ছে তিথি দোষ। আমাদের পূর্ণিমা অমাবস্যা ধরে বাকি যে তিথিগুলো, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এই তিথিগুলোর মধ্যে শুধুমাত্র 3টে তিথিতে যদি কেউ মারা যান, মৃত্যুবরণ করেন, তবে তিনি তিথি দোষ প্রাপ্ত হন।
তিথি তিনটে কি? তিথি তিনটে হলো দ্বিতীয়া তিথি, সপ্তমী তিথি এবং দ্বাদশী তিথি। আবার বলছি, দ্বিতীয়া তিথি, সপ্তমী তিথি এবং দ্বাদশী তিথি, এই তিথিতে মৃত্যুবরণ করলে বার দোষ সেখানে আরোপিত হয়, এবং বার দোষের মাত্রাও কিন্তু এক পাদ, তার বেশি নয়। সুতরাং দেখা যাচ্ছে বার দোষ এক পাদ, তিথি দোষ এক পাদ। যদি কেউ দুটো দোষে একসঙ্গে পেয়ে যান, তাহলে সেই দোষের যোগফল হবে দ্বিপাদ। এবার তৃতীয় প্রকার দোষের কথা বলবো, সেটা হচ্ছে নক্ষত্র দোষ। জ্যোতিষশাস্ত্র অনুসারে এ বিষয়ে ধর্তব্য নক্ষত্রের সংখ্যা হচ্ছে 27। এই 27টি নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রের ভিত্তিরূপে গ্রহণ করা হয়। সেই 27টি নক্ষত্রের মধ্যে মাত্র 6টা নক্ষত্র অশুভ বলে গণ্য করা হয়ে থাকে। অর্থাৎ এই নক্ষত্রে কেউ যদি মৃত্যুবরণ করে, তবে সেই মৃত ব্যক্তি এই মৃত্যুদোষ প্রাপ্ত হচ্ছে। কোন মৃত্যুদোষ? না, নক্ষত্র দোষ। 6টা নক্ষত্র হলো উত্তর ফাল্গুনী, বিশাখা, কৃত্তিকা, পূর্ব ভাদ্র, পুনর্বসু এবং উত্তরাষাঢ়া বা উত্তর আষাঢ়া। আবার বলছি, উত্তর ফাল্গুনী, বিশাখা, কৃত্তিকা, পূর্ব ভাদ্র, পুনর্বসু এবং উত্তর আষাঢ়া, এই 6টি নক্ষত্র। আর পরিমাপ বা মাত্রা নক্ষত্র দোষের সব থেকে বেশি দ্বিপাদ। এবার এর ভিত্তিতেই মৃত্যুদোষ হচ্ছে। কেউ যদি 1+1 1+1 পায়, মানে বারদোষ আর তিথিদোষ যদি শুধু পায়, তাহলে দ্বিপাদ। শুধু যদি নক্ষত্র দোষ পায়, তাহলেও দ্বিপাদ। আবার কেউ যদি বারদোষ নক্ষত্র দোষ পায়, তাহলে ত্রিপাদ। কেউ যদি তিথিদোষ নক্ষত্র দোষ পায়, তাহলে ত্রিপাদ। আর শুধু বারদোষ হলে এক পাদ, শুধু তিথিদোষ হলে এক পাদ। এইভাবে হিসেব হয়। আর এর মধ্যে সব থেকে মারাত্মক যেটা চতুষ্পাদ দোষ বা ত্রিপুষ্কর দোষ। অর্থাৎ সেক্ষেত্রে বারদোষও রয়েছে, তিথিদোষও রয়েছে, নক্ষত্র দোষও রয়েছে। এটা ত্রিপুষ্কর দোষ বা চতুষ্পাদ দোষ। এটি সব থেকে ভয়ানক। বিশ্বাস করা হয় যে এই পুষ্কর দোষের ক্ষেত্রে কখনো কখনো এমন অশুভ প্রভাব পড়ে যে পরিবার নির্বংশ হয়ে যায়, এবং যে ভিটেতে অর্থাৎ যে গৃহে এই ব্যক্তির মৃত্যু ঘটেছে, সেখানে একটা গাছও বাঁচে না। সব গাছ শুকিয়ে যায়, পশু পাখি সেই বাড়িতে এসে বসে না, আর পালিত পশুরও মৃত্যু হয়। মানুষের ক্ষেত্রেও পরপর অকাল মৃত্যু এসে থাকে, বংশ নির্বংশ হয়। কিভাবে এই তিনটে দোষ একসঙ্গে হচ্ছে, আপনারা যদি আমার এই আলোচনাটা একটু রেকর্ড করে রাখেন বা প্রিজার্ভ করে রাখেন, তাহলে মিলিয়ে বুঝতে পারবেন। ধরুন কেউ শনিবারে মৃত্যুবরণ করলো, মারা গেল শনিবারে, এবং তিথি হিসেবেও যে কটা দোষযুক্ত তিথি বলেছি তার মধ্যে একটা তো দ্বিতীয়া, শনিবার দ্বিতীয়া পড়লো, এবং তার সঙ্গে হয়তো থাকলো বিশাখা নক্ষত্র। তাহলে 1+1+2 এই 4টে দোষ হচ্ছে। এবার এই বিভিন্ন দোষের ক্ষেত্রে বিভিন্ন রকম বিধান পুরোহিতরা প্রদান করে থাকেন। যেমন ভগবান শ্রীবিষ্ণুকে 108 তুলসী দান, শিব ও সস্তায়ন, চণ্ডীপাঠ, হোম যজ্ঞ। কিন্তু চতুষ্পাদ বা ত্রিপুষ্কর দোষের ক্ষেত্রে এই কোনো বিধান বা প্রতিকারই যথেষ্ট নয়। আর এই ত্রিপুষ্কর দোষ 3 রকম হয়: মর্তমুখী, স্বর্গমুখী এবং পাতালমুখী। সেগুলো বিচার করার পদ্ধতি অনেক জটিল। তার সবটা আমি এখানে বললেও হয়তো আপনাদের কাছে পরিষ্কার হবে না যে ঠিক মর্তমুখী কোনটা
তবু বলছি যে প্রত্যেকটা বারের একটা মান আছে। রবিবার 1 মানে সিরিয়াল অনুযায়ী রবি 1, সোম 2, মঙ্গল 3, বুধ 4, বৃহস্পতি 5, শুক্র 6 এবং শনি 7। তো এই মানের সঙ্গে যদি 35 যোগ করা হয়, করে যদি তাকে 3 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ যেখানে 0 আসছে সেখানেই ত্রিপুষ্কর দোষ, মর্তমুখী। সেটা ভয়ানক। বিষয়টা সরল করে বলি যে সেই আত্মার অবস্থান কিন্তু স্বর্গ বা পাতালে থাকে না, সারাক্ষণের জন্য মর্তে থাকে এবং তার ফলেই অনিষ্টগুলো মারাত্মক তীব্র রূপ পরিগ্রহ করে। সুতরাং মর্তমুখী ত্রিপুষ্কর দোষ হচ্ছে সবথেকে সাংঘাতিক, সবথেকে ভয়াবহ, সবথেকে অশুভ। এর প্রতিকার যথাসত্ত্বর উপযুক্ত ব্রাহ্মণের মাধ্যমে করা উচিত। এবং সেই প্রতিকার কি? সেই প্রতিকারের প্রথম পর্যায় হল পঞ্চাঙ্গ সস্তয়ন এবং তার পরবর্তী পদক্ষেপে পিণ্ডদান। আর সেই পিণ্ড ভারতবর্ষের একটি মাত্র স্থানেই প্রদান করা সম্ভব, রাজস্থানে পুষ্কর তীর্থে, বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরে পিণ্ডদান করলেই তবেই ত্রিপুষ্কর দোষ বিনাশপ্রাপ্ত হয়। আমাদের এই চ্যানেলে একটি নাটক আছে অবিনশ্বর, সেই নাটকের মধ্যে এই বিষয়টি বিস্তৃতভাবে বিন্যাস করা হয়েছে। তো এই হলো আজকের আলোচনা। মৃত্যুদোষ কিভাবে আসে, সেই দোষ কোথায় কতটা ক্ষতিকর হয় এবং কিভাবে তার প্রতিকার সম্ভব। আমরা পরবর্তী পর্যায়ে অর্থাৎ এই মাসের 4র্থ সপ্তাহে আবার আপনাদের কাছে আসবো এমনি একটি ভৌতিক বিষয় সংক্রান্ত আলোচনা নিয়ে। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন আরও অনেকটা পথ। আর আপনাদের যদি বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমার সীমিত জ্ঞান বুদ্ধি বা পড়াশুনো অনুসারে আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।